আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমেরিকা কি ইরানে নিউক্লিয়ার বোমা মারবে। আমি বলেছিলাম প্রশ্নই ওঠে না, কারণ আমেরিকা যদি ইরানে বমিং করে তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত হবে, কারণ আশেপাশের যত নেইবার আছে ইরানের, সে সুন্নি দেশগুলোই হোক, তারা আমেরিকার সাথে সম্পর্ক লিমিটেড করে দেবে অথবা বিচ্ছিন্ন করবে। একবার সৌদি প্রিন্স সালমানকে একই প্রশ্ন করা হয়েছিল যে যদি সুযোগ পান তাহলে কি সালমান নিউক্লিয়ার অস্ত্র মজুত করবেন বা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করবেন। উনি বলেছিলেন যে নিউক্লিয়ার আসলে কোনো লাভ নেই, কারণ নিউক্লিয়ার কেউ যদি ব্যবহার করে পুরো বিশ্ব তাকে ত্যাগ করবে। ওই ভিত্তিতে আমি বলেছিলাম যে ইরান প্রশ্নই ওঠে না যে ইরানে আমেরিকা বমিং করবে, তাই আমেরিকা শেষ পর্যন্ত করলো না। ট্রাম্প কথায় কথায় কথা পরিবর্তন করে এবং শেষ পর্যন্ত সে বলল যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি এবং টেম্পোরারিলি অর্থাৎ 2 সপ্তাহের জন্য স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া হচ্ছে। এটা একটা ভালো কথা, কিন্তু এতে কার কী গেইন হলো? মনে রাখবেন যে 10 কোটি জনসংখ্যার আশেপাশে কোনো দেশ কখনোই পরাজিত হয় না, কখনোই হয় না। 1971 সালে বঙ্গবন্ধু বলেছিলেন যখন 7.5 কোটি মানুষ কোনো কিছু দাবি করে তাদেরকে দাবি রাখা যায় না। এটা ছিল সবচেয়ে বড় শক্তি। তাই একটা দেশের পপুলেশন একটা বিরাট শক্তি। এবং বর্তমানে ইরান হচ্ছে শিয়াদের নেতা। বিশ্বে 10% সমস্ত মুসলিমদের হচ্ছে শিয়া, অর্থাৎ কমের পক্ষে 18 কোটি শিয়া মুসলিমের নেতা হচ্ছে এই ইরানের নেতারা। যদিও অনেক শিয়া নেতারাই বর্তমানে যে শাসক গোষ্ঠী তাদেরকে পছন্দ করে না, তথাপি হয়তো তাদের পলিটিক্যাল ডিফারেন্স থাকুক বা না থাকুক, এই মোল্লা রেজিমের বিরুদ্ধে যাক বা না যাক, বাস্তবতা হচ্ছে যে ইরান হচ্ছে শিয়াদের সবচেয়ে বড় ভূমি। এটাকে পরাজিত হতে দেওয়া যায় না এবং এটা পরাজিত হয় না। কিন্তু আমেরিকার মতো দেশকে পরাজিত করা সম্ভব না, কারণ মুসলিম বিশ্ব এখনও অস্ত্রে বিজ্ঞানে অতটা উন্নত নয়। তাদের সঙ্গে পাঙ্খা লড়তে হলে আগে আর্থিকভাবে এবং সামরিকভাবে শক্তিশালী হতে হবে, যেটা বারবার পশ্চিমা সাম্রাজ্যবাদিতার কারণে সেটা হয়ে উঠছে না। অর্থাৎ পশ্চিমা সাম্রাজ্যবাদিতার কারণে কোনো দেশই এগুতে পারছে না। সাম্রাজ্যবাদিতা এখনও পৃথিবীতে আসলে রয়ে গেছে। অপরদিকে বর্তমানে সাম্রাজ্যবাদিতার অবসান হোক, এটা আমরা চাই। জাতিসংঘে সাম্রাজ্যবাদিতা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের চামড়ার কোনো দেশের ভেটো অধিকার নেই। বিভিন্ন অজুহাত দিয়ে আমাদেরকে ভেটোর অধিকার দেওয়া হয়নি। ইসরায়েলের ব্যাপারে যখনই কথা তোলে তখনই বলে, ডু ইউ থিঙ্ক ইসরায়েল হ্যাজ এ রাইট টু এক্সিস্ট? আমার কথা হচ্ছে, ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সময় আপনারা কি জানেন কয়টা দেশ ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিল? আপনারা কি জানেন 99% আফ্রিকার দেশ তখনও ইউরোপীয় ইম্পেরিয়ালিজমের অধীনে ছিল, তারা স্বাধীন ছিল না? আপনারা কি জানেন পৃথিবীর মাত্র হাতে গোনা 2 ডজনের মতো দেশ মিলে, অর্থাৎ অধিকাংশই পশ্চিমা দেশ মিলে এই ইসরায়েলের জন্ম দিয়েছিল? আপনারা কি জানেন যে বেশিরভাগ ইউরোপীয় দেশ যারা কিনা ইসরায়েলের জন্মের পক্ষে ভোট দিয়েছিল তারা বাধ্য হয়েছিল আমেরিকার অর্থনৈতিক চাপে? এ ব্যাপারগুলো জানতে হবে এবং আপনাদের এও মানতে হবে যে ইসরায়েলও হচ্ছে একটি ধর্মীয় ফ্যানাটিক জায়নিস্ট রেজিম। বর্তমানে পশ্চিমা বিশ্ব এই কথাগুলো মেনে নিচ্ছে। পশ্চিমা সাধারণ মানুষরা ইসরায়েলকে একটি ধর্মান্ধ জুইশ স্টেট হিসাবে তারা এখন দেখে, অধিকাংশ পশ্চিমা দেশের মানুষ। চাই এই দেশটির ভবিষ্যৎ নিয়ে বরঞ্চ প্রশ্ন তুলতে হয়, ইরানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার প্রয়োজন নাই। ইরানের সভ্যতা আমেরিকা কেন, ইউরোপ থেকে অনেক পুরনো। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার ভিতরে ইরান একটি। তবে আমি সেখানকার মোল্লা রেজিমকে সমর্থন করি না, কিন্তু সেটা পরিবর্তন সময় সাপেক্ষ এবং হবে। ইরানকে যখন আক্রমণ করা হয়েছে, ইরানের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, মোল্লার পক্ষের লোক, মোল্লার বিপক্ষের লোক, কারণ সেটা তাদের ন্যাশনাল প্রাইডের ইস্যু। তাই ইরানকে পরাজিত করা সম্ভব ছিল না। ইরানের পক্ষেও পশ্চিমাকে প্রাধান্য দেওয়া সম্ভব না, সেই শক্তি তাদের নাই, ছিল না কখনো। এখন আসেন যে বর্তমান যে যুদ্ধবিরতি হলো, এতে কারের জয় হলো? আসলে হিসাব করলে সবচেয়ে বেশি জয় হয়েছে ইরানের, এটা স্বীকার করতে আসলে দ্বিধা নেই। কারণ যারা যে 10 পয়েন্ট ডিমান্ড করেছে আমেরিকার কাছে, এবং সেই 10 পয়েন্ট ডিমান্ড আমেরিকা মোটামুটি ট্রাম্প মেনে নিয়েছে। সেই ডিমান্ডগুলো হচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়ার সময় তারা একটি ট্যারিফ আরোপ করবে, অর্থাৎ ট্যাক্স আরোপ করবে, যেটা আসলে তাদের আগে ছিল না। এটা একটা বিরাট গেইন। এবং এতে ইরানের কী লাভ হচ্ছে? আমেরিকার যে এমবার্গো, অর্থনৈতিক এমবার্গো, এর কারণে এশিয়া এবং অনেক দেশের সঙ্গে ইরানের ট্রেড ব্যাহত হয়েছিল।
এখন ইরান বাধ্য করবে সেই সকল দেশগুলোকে, বিশেষ করে এশিয়ান দেশগুলোকে, যে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যেতে হলে ট্যাক্স দিতে হবে এবং ইরানের সঙ্গে ব্যবসা ঠিকমতো করতে হবে। ওই এম্বার্গো ফেম্বার্গো মানলে চলবে না। ইরান আরও দাবি করেছে যে এই যে তারা কিছুদিন পরে পরে অজুহাত করে লেবাননকে আক্রমণ করে এবং আশেপাশে দেশগুলোকে, গাজাকে বমিং করে, এগুলো বন্ধ হতে হবে। এটা ইরানের একটা বিরাট গেইন। কিছুদিন পরে পরে যুদ্ধবিরতি দিয়েই আবার ইসরায়েল আক্রমণ করে, এটার বিরুদ্ধে একটা সিকিউরিটি গ্যারান্টি দাবি করেছে ইরান এবং আমার মনে হয় সেটা তারা পেয়েই গেছে। আমি যতটুকু জেনেছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেটা মেনে নিয়েছে। সুতরাং গেইন হচ্ছে কার? আশেপাশে আমেরিকান বেসগুলো মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কোনো সুন্নি দেশ ইরানের বিরুদ্ধে যায়নি, বলেছে বন্ধ করো, কিন্তু আলটিমেটলি যায়নি। এতে করে প্রমাণ হয়েছে যে চায়না এই দেশগুলোকে গ্যারান্টি দিয়েছে যে তোমাদের যতই ইনফ্রাস্ট্রাকচারে ইরান আক্রমণ করুক বা ইরানের ইনফ্রাস্ট্রাকচার আমেরিকা ধ্বংস করুক, আমরা দ্রুত এটাকে রিবিল করে দেবো। আপনারা দেখতে পাবেন খুব দ্রুতই ইরানে অথবা আশেপাশে সুন্নি দেশগুলোতে চায়নার ইনভেস্টমেন্ট বহুগুলো বেড়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই আমার। এবং আমেরিকা যে তাদেরকে সিকিউরিটি দিতে পারেনি এটা প্রমাণ হয়ে গেছে। বর্তমানে যেটা প্রমাণ হয়েছে যে চায়না খুব ভালোভাবে খেলেছে। চায়না বলেছে কারোর সাথে শত্রুতা নাই, সবাই চলো ব্যবসা করি। এতে করে যেটা প্রমাণ হলো, বর্তমান বিশ্বে আলটিমেটলি চায়না সবচাইতে বড় সুপার পাওয়ারে পরিণত হয়েছে। আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্পের অধীনে রেসিজম চরম বেড়েছে আমেরিকায় এবং আমেরিকানরা বর্তমানে ট্রাম্পের উপর সবচেয়ে খেপেছে। আমেরিকাকে আমেরিকান হেমিস্ফিয়ার নিয়েই প্রাথমিকভাবে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ এখন চায়না ডেফিনেটলি নাম্বার 1 পাওয়ারে পরিণত হবে। আগামী কয়েক বছর লাগবে না, কয়েক মাসের ভিতরে সেটা প্রমাণিত হয়ে যাবে এবং মুসলিম বিশ্ব শেষ পর্যন্ত এই আমেরিকান আধিপত্যবাদ থেকে মুক্তি পেল। ইরানকে সেই বিষয়ে থ্যাংক ইউ দিতে হয়, কারণ ইরান কিন্তু আক্রমণকারী ছিল না, এটাও সত্য। কিন্তু আমি উপদেশ দেব, বর্তমানে মুসলমান বিশ্ব সবাই যেন বিজ্ঞানে, প্রযুক্তিতে এগিয়ে যায়। ওই তলোয়ার নিয়ে ফাইট করার চিন্তাভাবনা বাদ দিয়ে, ভ্রান্ত ভুয়া খেলাফতের চিন্তা বাদ দিয়ে নিজেদেরকে করা উচিত। কারণ এক সময় মুসলিমরা বিশ্বে সবচেয়ে সম্মানিত জাতি ছিল। সেটা ফিরিয়ে আনতে হলে জ্ঞানে, পড়ালেখায়, প্রযুক্তিতে নিজেদেরকে শক্তিশালী করতে হবে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিজয়।